ক্লাস সিক্সের ছেলেরা আজকে ফাঁকির পরের অংশটা পড়ানোর কথা। যাক, পড়ানোর শুরুতেই তোমাদের দু একটা কথা বলে নেই। বেশ কিছুজন ছেলে আবার তারা লিখে পাঠিয়েছে এবং কিছু নতুন ছেলে তারা লেখা দেখিয়েছে। তো তারা হলো রেহান, পারভেজ, গোলাম মাহবুদ, সায়ন হক, তৌফিক ইসলাম খান, আরজাউল হোসেন, আকিব আহমেদ এবং সাকিবুল। তোমাদেরকে আমি আবার ধন্যবাদ জানাই এবং আশা করি তোমরা এইভাবে পড়াশোনা চালিয়ে যাবে এবং তোমার ফিডব্যাক তুমি দেবে। লেখার মধ্যে সাকিবুল একটি প্রশ্ন করেছে আমাকে। সেই প্রশ্নটি আমি তাকে সেইভাবে, ও যেভাবে জানতে চেয়েছে সেভাবে উত্তরটা দিইনি। তার কারণ হলো আমি এই ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করে দেব। যদি ভবিষ্যতে এটা আরও কারো সমস্যা হয়ে থাকে তাহলে সেই উত্তরটা সে জেনে যাবে এবং তারও সুবিধা হবে সেই উদ্দেশ্যেই। যাক, তোমরা দেখো, প্রথম ভাগে আমরা যখন প্রথম পড়ছিলাম তখন একটি লেখা আছে, দেখো, বাপ বলেন, এমন মরুভূমির মধ্যে কেউ বাড়ি করে না, চারিদিকে পাথরের মতো শক্ত শুকনো মাটি, এর মধ্যে বাড়ি করার মানেটা কি? দেখো, এই প্রশ্নর উত্তরটা তুমি বুঝতে পারোনি, সাকিবুল বলেছ। তার আগের অংশটা তোমরা একটু পড়ে নাও। দেখো, 800 টাকা গুণ্ঠ দরে জমি কিনে বাড়ি করার সময় বাপে আর ছেলেতে সর্বদা এক কথা, কোথায় বাড়ি হবে? ছেলে বলে, রাস্তার ধারে করা যাক। তাহলে রাস্তা থেকে নামলেই সহজেই বাড়িতে ঢোকা যাবে। বাপ বলে, এমন মরুভূমির মধ্যে কেউ বাড়ি করে না। এই প্রসঙ্গটা তুমি বুঝতে পারোনি। যাক, তোমার উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে আমি এর উত্তরটা দিই। দেখো, আমরা কবিতা শুরুর প্রথমেই বলেছিলাম এটি একটি প্রকৃতি নির্ভর কবিতা, প্রকৃতি নির্ভর গল্প, কবিতা নয়। যাই হোক, তো গল্পের মধ্যে আমরা একটি গাছের চরিত্রকে পাচ্ছি যেটি প্রকৃতির একটি প্রতিনিধি হিসাবে। অর্থাৎ আমরা এর পরের অংশতেও দেখব যে একটি গাছ একটি মানুষের সাথে কত সুন্দরভাবে তার পরিচিতি লাভ করেছে পরিবারের একজন হিসাবে। সেক্ষেত্রে আমরা এটা যদি প্রকৃতি নির্ভর কবিতা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যখন প্রকৃতির কথা আমরা বলবো তখন বেশিরভাগ কবি, লেখক তারা প্রকৃতির কথা যখন বলেছেন তখন গ্রাম বাংলা নিয়ে বেশি লিখেছেন। সেখানে দেখবে ইট কাঠ পাথরের ওই বাস গাড়ির ধোঁয়া, ঝমঝম শব্দ, এগুলো থেকে তিনি অনেক দূরে অবস্থান করেছেন। তো এক্ষেত্রেও ঠিক তাই, লেখক মরুভূমি বলতে এখানে বোঝাতে চেয়েছেন যে মরুভূমি বলতে আমরা সাধারণত বুঝি যে মরু যেখানে থাকে, অর্থাৎ বালির যে অঞ্চল তাকে মরুভূমি বলি। সাধারণত মরুভূমি তাকেই বলে, কিন্তু এটি একটি অর্থে ব্যবহার হয়েছে যে ইট কাঠ পাথরের মরুভূমি বলতে আমরা শহরাঞ্চলকে বুঝি। অর্থাৎ যেহেতু প্রকৃতি নির্ভর এই গল্প, সেখানে প্রকৃতির সাথে ওই বাসগাড়ির শব্দ বা রাস্তার শক্ত পিচ, তার লু, তার গরম, এখান থেকে যেন মনে হয়েছে যে এটি একটি আরামদায়ক পরিবেশ হবে না। অর্থাৎ বাড়ি তৈরি করতে গেলে কোনো নদীর ধারে কিংবা কোনো গ্রাম্য এলাকায় যদি হয় মাটির সাথে মিশে, তাহলে তা অনেক বেশি আরামদায়ক হয়ে উঠবে এবং তা সুখকর হয়ে উঠবে। এই হিসাবেই এই অঞ্চলটিকে মরুভূমি বলা হয়েছে। মরুভূমি অর্থাৎ এখানে যে এই পাথুরে মাটি, যে পিচ থাকবে রাস্তায়, যে রাস্তার বাঁধানো যে জায়গা থাকবে, মানুষের চেঁচামেচি থাকবে, বাস গাড়ির আওয়াজ থাকবে, এইগুলো থেকে তিনি দূরে যেতে চেয়েছেন। সেই জন্যেই এটিকে মরুভূমি বলা হয়েছে। অর্থাৎ এটি মরু অঞ্চল নয়, কিন্তু মরুভূমির মতো রুক্ষ, সূক্ষ্ম, সেই জন্য এটিকে মরুভূমির সঙ্গে তুলনা করেছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তুমি আবার বলবে। আরেকটি এই উপমাতে আমরা বলতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিকে বেশি পছন্দ করতেন, গ্রাম্য পরিবেশ তার খুব পছন্দ ছিল। সেই জন্য তিনি কলকাতাতে বেশি যেতেন না। কলকাতাতে তাকে খুব বদ্ধ মনে হতো, সেই পরিবেশটা তার পছন্দ ছিল না। তখন কিন্তু তার লেখার মধ্যে অনেক জায়গা পাওয়া যায় ইট কাঠ পাথরের মরুভূমি,
মরুভূমি অর্থাৎ এখানে ইট কাঠ পাথর যেখানে থাকবে সেখানে নিশ্চয়ই বালি থাকবে না, এখানে সে অর্থে নয়। এটা রুক্ষ সূক্ষ্ম এবং নিষ্প্রাণ অংশকে মরুভূমি হিসাবে বলা হয়েছে। বই খোলো, পরের অংশগুলো দেখো। এই যুদ্ধের সময় আম গাছের ওপর দিয়ে এক বিপদ যাচ্ছে। উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে তবে তার হাত থেকে বাঁচবার জন্য সরকারের লোক ট্রেঞ্চ খুঁড়ে রেখে গেছে একবারে আম গাছের গোড়া পর্যন্ত। এখানে ট্রেঞ্চ অর্থাৎ সুড়ঙ্গ, অর্থাৎ যখন ওপর থেকে যদি হামলা হয় তাহলে যুদ্ধর সময় যদি মাটির ভিতরে থাকা যায় তাহলে হয়তো সেই বোমারু বিমান তার কোনো ক্ষতি করতে পারবে না, সেই জন্য সেই ট্রেঞ্চ খোঁড়া অর্থাৎ গর্ত খোঁড়া রয়েছে। সেই দিন থেকেই গাছ হেলে পড়েছে পূর্ব দিকে। যতই ঠেকো দেয়া যাক সিধে হচ্ছে না, কি করা যায়? অর্থাৎ সেই গর্ত খোলার কারণে গাছটি একদিকে হেলে পড়েছে। একটি খুঁটো দিয়ে আটকে রাখা হয়েছে, অর্থাৎ খুঁটো মানে একটা ঠেকা দেওয়া হয়েছে যাতে গাছটি পড়ে না যায়, কিন্তু সোজা হচ্ছে না, কি করা যায়? শিশুকালে টাইফয়েড হলে ছেলে যেমন চিরদিন রুগ্ন হয়ে থেকে যায়, তেমনি বোমা তো পড়লো না, ট্রেঞ্চ খুঁড়ে আম গাছটি কমজোর করে দিয়ে গেল। অর্থাৎ ছোটবেলায় যদি টাইফয়েড হয় দেখবে সেই টাইফয়েডের প্রকোপ হয়তো কমে যায়, কিন্তু সে রুগ্ন ভাব সে শিশুর মধ্যে থেকে যায়। সেরকমই এখানে বলতে চাইছে যে যুদ্ধ এলো না, বোমও পড়লো না, কিন্তু তার প্রভাব অনেক সুদূর প্রসারী হলো গাছটির ওপর। সে গাছটি হেলেই রয়ে গেল, সে আর সোজা হলো না, সে রুগ্নই রয়ে গেল। খোঁড়া মানুষের হাতে যেমন লাঠি দেওয়া হয়, হেলে পড়া আম গাছটিকে একটা পেয়ারা ডালে দো ফাঁকরা শক্ত ডাল দিয়ে তেমনি ঠেকে দেওয়া হয়েছে। একটা বুড়ো মানুষ যেমন একটা লাঠির ওপর ভর করে করে হেঁটে চলে, এই গাছটি হেলে যাওয়ার জন্য একটি পেয়ারা গাছের ডাল দু ফাঁকরা যেটিকে আটকে দেওয়ার আকসির মতো আটকে দেওয়া হয়েছে, হেলে পড়া আম গাছটিকে দেওয়া হয়েছে। পিঁপড়ে কাঠবিড়ালি এই সেই দিক দিয়ে আরেকটি পথ খুলে গাছের উপর যাওয়া আসা করছে, তাহলে পিঁপড়ে আর কাঠবিড়ালে খুব সুবিধা হয়েছে সে ঠেকো দিয়ে আম গাছে সরাসরি উঠে যাওয়ার জন্য। লোকে এলে গেলে তার গায়ে সাইকেল ঠেসান দেয়, অর্থাৎ সে ঠেকোর ওপর মানুষজন যখন আসা যাওয়া করে তখন তার ওপর সাইকেল ঠেসান দিয়ে দাঁড়। ফি বৎসর সেই এক কথা, এবছর কত আম ফলবে? ফি বছর মানে প্রতি বছর, প্রতি বছর আম কত ফলবে এই হিসেবটা থেকেই যায়। 3 বছরে একবার ফলন ভালো হয়। গেল বছর হয়েছিল 100 থেকে 25টা কম, এবার দেখা যাক। তাহলে গত বছরের হিসেবটা রয়ে গেছে 100 থেকে 25 খানা কম, অর্থাৎ 75টা ছিল, এবার কতগুলো হয় সেই একটা মনে একটা সন্ধিৎসু মন হয়ে রয়েছে যে কতগুলো হয় দেখতে হবে। কারো হঠাৎ দয়া হলে 2-1 তাল গোবর নয়তো 1 ঘটি জল ঢেলে দেয় গাছতলায়। সকলের নজর গাছের পাতার দিকে, অর্থাৎ প্রত্যেকের একটা আকর্ষণের বিষয়বস্তু হয়ে রয়েছে এই আম গাছটি। আম গাছের দিকে প্রত্যেকেই একটা মায়া ভরে দেখে এবং কেউ গাছতলায় জল দিয়ে দেয় এবং গাছের পাতার দিকে নজর দেয়। এবছর কাউকে পাতা দেওয়া হবে না। গাছের পাতা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, আম গাছের পুজোর ক্ষেত্রে বা অনেকগুলো ক্ষেত্রে প্রয়োজন হয়, সেই জন্য বলা হয়েছে যে ফলন কম হচ্ছে, তাই এবছর আর আম গাছের পাতা দেওয়া হবে না, গাছ কাহিল হয়ে যাবে, ফলবে না, অর্থাৎ গাছের ক্ষতি হচ্ছে, ফলে আম পাতা আর দেওয়া হবে না। মা, গাছটা রাস্তার ওপরে বড্ড ঝুঁকে পড়েছে, যেতে আসতে মাথায় লাগে, বৃষ্টির সময় পাতার জলে গা ভিজে যায়। তাহলে ছেলে তার মাকে বলছে যে অনেকটা হেলে গেছে, এতটা হেলে গেছে যে গাছের ডাল এবং পাতা মাথায় লাগছে, এসে কেটে দেবো কয়েকটা ডাল। তাহলে সে জিজ্ঞেস করতে চাইছে তার মাকে যে কয়েকটা ডাল কেটে দেওয়া হবে কিনা। কারো হঠাৎ দয়া হলে কয়েকটা ডাল, দেখ গোপাল, আম গাছে হাত দিলে ঝগড়া হবে তোতে আমাতে। তাহলে মায়ের সাথে একটা খুঁটিনাটি হয়ে যায় ছেলের, যে যদি আম গাছে হাত দেওয়া হয় বা ডাল কাটা হয়, প্রিয় জিনিস যেহেতু, তাই ঝগড়া হয়ে যাবে। এমন শাসানি সত্ত্বেও গোপাল চুপি চুপি কয়েকটা সরু ডাল কেটে ফেলে, কেটে একেবারে বাইরে ফেলে দিয়ে আসে। অর্থাৎ তার অসুবিধাটা গোপাল বুঝলেও তার মা বুঝতে পারছে না, কারণ তার মা তো ঘরের মধ্যে থাকে। গোপাল তার মাথায় ঠেকছে বলে সে কয়েকটা ডাল কেটে লুকিয়ে লুকিয়ে কেটে দেয় এবং সেটি ফেলে দিয়ে চলে আসে, যাতে তার মা টের না পায়। মা জানবার কি দরকার, রাস্তাটা সাফ হলেই তো হলো। তাহলে তার উদ্দেশ্য রাস্তাটা সাফ করে দেওয়া, মা না জানলেই বা, মাকে না জানেও কাজটা করা যায় এবং সেই পন্থায় সে অবলম্বন করেছে। তবু গাছটার কত মায়া, তার পাতার আড়ালে সব ক্ষতচিহ্ন সে লুকিয়ে ফেলে। গোপালের মায়ের চোখ তা ঠাহর করতে পারে না,
মানে এমন ভাবে লুকিয়ে ফেলে সেই কাটা জায়গাগুলো যে গোপালের মায়ের চোখ সেটি দেখতে পায় না। ঠাওর মানে অনুমান করা সম্ভব নয়। গোপাল গিয়ে হাত বুলিয়ে দেয় গাছের গায়ে, ঠিক বন্ধুর মতো। গাছ সব কথা লুকিয়ে রেখেছে। তাহলে গাছের যে ক্ষতি করেছে, গাছের যে ডাল কেটে দিয়েছে, সে বন্ধুর মতো লুকিয়ে রাখে। তার নামে কমপ্লেন সে কিন্তু করে না, এক নির্বাক বন্ধুর মতো। সে বাড়ির একটা অঙ্গ, সেই গাছটি। বাইরের লোককে পথ দেখাবার জন্য বাইরের বিজলি আলো জ্বালিয়ে গাছটা আড়াল করে দেয়। তাহলে মানুষের বাইরের লোককে পথ দেখানোর জন্য রাস্তায় যে আলোটা, সেটা আড়াল করে এবং আলো জ্বালিয়ে সে তা আড়াল করে দেয়। ভিতরের কথা লুকিয়ে রাখে বাইরের লোকের কাছে। অর্থাৎ বাড়ির মধ্যে যে উত্থান পতন, বিভিন্ন সমস্যার কথা, বিভিন্ন কথা সে লুকিয়ে রাখে বাড়ির এক সদস্যের মতো বাইরের লোকের কাছে। বাইরের লোকে আপন আড়ালের ওপাশে রাখে। অর্থাৎ সে যে এক বাড়ির সদস্য, বাড়ির সদস্যের মতো তার দায়িত্ব কর্তব্য সে পালন করে চলেছে। বাইরের লোকের কাছে তা কখনো প্রকাশ করে না বাড়ির সমস্যার কথা। কত ঝড় বৃষ্টি গিয়েছে, প্রতি বছর যত ফুল ফল কুঁড়ি ও পাতা সে ফেলেছে, সে আবার ততই এসে ভরেছে। অর্থাৎ সে যত পাতা ঝরে পড়েছে শীতে, আবার নতুন পাতা এসে ধরেছে গাছটাতে। গোপাল বড় হয়ে বুড়ো হতে চলল। গোপালের বাবা মা, ভাই বোন, ভাগ্নে ভাইপো সকলেই এগোচ্ছে। অর্থাৎ বয়স বৃদ্ধি পাচ্ছে মানুষের সময় সবাইকার। গাছটির বয়স বাড়ে না, অর্থাৎ গাছটা সে একই রকমই থাকে, তার আকারের কোনো পরিবর্তন ঘটেনি। হয়েছে কাছের দালানটার সমান উঁচু। তাহলে ছোট গাছ থেকে সে দালানটার মতো উঁচু হয়ে গেছে। যতখানি জায়গা নিয়েছিল তেমনি রয়েছে, মানে তার খুব একটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না, গাছটা একই রকম রয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখে মানুষের ছেলেরা ছোট থেকে বড় হয়ে বুড়ো হচ্ছে। অর্থাৎ সে লক্ষ্য করছে যে মানুষের ছেলেরা বড় হয়ে বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু গাছটা যেমনটি ছিল ঠিক তেমনটি রয়ে গেছে। প্রতি বছর কাক এসে বাসা বাঁধে। বর্ষাকালে বেনে বউ এসে বসে। তাহলে বেনে বউ বলতে এখানে কি বলা হচ্ছে? হলদে রঙের এক প্রকার পাখি, তাকে বেনে বউ বলা হয়। সে একটা তার আশ্রয় হিসাবে গাছের ডালে এসে বসে। পেঁচায় কাল রাতে কাল পেঁচা এসে ডাকে, রোজ কাঠবিড়ালি খেলা করে। ফি বছর ছেলেপিলেরা তাতে দোলনা টাঙায়। তাহলে গাছটার উপর দোলনাও টাঙানো হচ্ছে। বিভিন্ন পাকপাখালি গাছগাছালিতে বিভিন্ন সব পাখিরা বাসাও বাঁধছে। তাদের কলরব কল্লোল, তাদের উৎসাহ আনন্দ এই আম গাছটার গায়ের গোড়ায় লুটিয়ে পড়ে। তাহলে এত প্রাণী, এত মানুষ প্রাণী, পশু পাখি, কাঠবিড়ালি সবাই গাছটাকে কেন্দ্র করে তাদের ভালোবাসা প্রকাশ করছে। এখানে দেখো কল্লোল মানে অর্থাৎ সবসময় ঢেউ, শব্দময় ঢেউয়ের শব্দকে কল্লোল বলা হয়। প্রত্যেক বছর ঝড় বয়েছে, আম গাছ তাতে কেঁপেছে। তার ডালে পাতায় পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। গাছের নিচে পিঁপড়ে শিকার করতে পিঁপড়ে বাঘ বেলে মাটিতে গর্ত ফুঁড়ে বসে থেকেছে। বাতাস তেমনি গাছ জড়িয়ে ডাল দুলিয়ে বয়ে গেছে, সে গাছ অজর, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয় না। মানে বিভিন্ন সময়ের সাক্ষীর কথা বলা হচ্ছে। বিভিন্ন জন তার ডালে, তার পাতায় আশ্রয় নিয়েছে, তার আপন ভেবে নিয়েছে, তাকে আপন করে নিয়েছে, এবং সে গাছ অজর, অর্থাৎ তার কোনো ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, তার মৃত্যু হবে না, সে বুড়োও হচ্ছে না। গাছ জানে না, বোঝে না, তাকে উপলক্ষ করে যে যা করে, যে যা ভাবে তার সম্বন্ধে সে সম্পূর্ণ নির্বিকার। অর্থাৎ তাকে যে অত্যাচারী করুক কি ভালোই বাসুক, সে তার নির্বিকার, অর্থাৎ তার কোনো বিকার, অর্থাৎ তার কোনো বিকৃতি লক্ষ্য করা যাচ্ছে না। উদাসীন অর্থাৎ নির্বিকার। দোলনা পাছে পড়ে যায় বলে তার গায়ে ভোমর করে মোটা প্যাঁচ আটা হয়েছে। ভোমর অর্থাৎ ছুতোর দিয়ে ছিদ্র করে তাতে সুন্দর করে টেনে আটা হয়েছে, যাতে দোলনাটা পড়ে না যায়। মানুষ আর গাছ জীবনের বিভিন্ন প্রকাশ, কিন্তু দুই পোষ মানে। গাছও পোষ মানে, মানুষও পোষ মানে। পোষ মানে অর্থাৎ সন্তুষ্টি প্রকাশ করা এবং তার সাথে থাকা, তাকে নিজের মতো মনে করা। পোষা মানুষের কাজের বেলায় কৃতজ্ঞ হয়। মানুষ কিন্তু যাকে তুমি পোষ মানবে, অর্থাৎ যাকে উপকার করবে, সে কৃতজ্ঞ হয়। কৃতজ্ঞ, দুটো কথা, কৃতজ্ঞ আর কৃতজ্ঞ। কৃতজ্ঞ কথার অর্থ যে উপকারীর উপকার স্বীকার করে না, আর কৃতজ্ঞ অর্থাৎ যে উপকারীর উপকার স্বীকার করে। এখানে কি পোষা মানুষ কাজের বেলায় কৃতজ্ঞ হয়, অর্থাৎ যে মানুষ উপকার করে সে উপকার ভুলে যায়, কিন্তু পোষা গাছ সর্বদা কৃতজ্ঞ হতে বাধ্য, অর্থাৎ তার বাধ্য, অর্থাৎ কৃতজ্ঞ অর্থাৎ সে সবসময় সে তার যে তাকে মানুষ করে তার কৃতজ্ঞতা প্রকাশ করে, কৃতজ্ঞ হয়ে ওঠে তার প্রতি। ঝড় আসবে তাতে ভাবার কিছু নেই। সকালবেলা বাড়িতে হইচই, আরে দেখেছো কাল রাতে আম গাছ ভেঙে পড়ে গেছে, ভাই ওঠ, আরে গোপাল ওঠ, আম গাছের দশা দেখেছিস? তাহলে সে আম গাছটা মৃত্যুপ্রাপ্ত হচ্ছে। ঝড় এসেছে, ঝড় সহ্য করতে পারেনি, তার কোমর ভেঙে গেছে, সে গাছ ভেঙে পড়ে আছে। সকালবেলাতে তার দশা অর্থাৎ তার অবস্থা খুব করুণ হয়ে গেছে। সবাই ছুটে গেল আম গাছের কাছে।
গোপাল দেখলো আম গাছে পড়ে আছে, আম গাছ পড়ে আছে মাটির ওপরে, তার দোলনা বাঁধা দড়ি তার ডালের নিচে চাপা পড়েছে, অর্থাৎ সেই গাছ উল্টে পড়ে আছে, সেই দোলনা বাঁধা দড়ি উল্টে পড়ে আছে, চাপা পড়েছে। দাঁড়িয়ে থাকাতে যত উঁচু ছিল পড়ে গিয়ে তার ডালপালা তত উঁচু রয়ে গেছে, অর্থাৎ দাঁড়িয়ে থাকতে যতটা উঁচু ছিল তার চওড়ায় এতটা বৃদ্ধি পেয়েছে যে পড়ে যাওয়ার পরে সেই উঁচুতেও তার ডাল উঠে রয়েছে। গোপাল ঘুরে ঘুরে দেখলো গাছের একদিকে উইয়ে অর্ধেক খেয়ে ফেলেছে, খোঁপড়া হয়ে গেছে, আর অর্ধেক ভেঙে পড়েছে। খোঁপড়া অর্থাৎ এখানে ফাঁপা, যে উই মাটিতে গাছের অর্ধেক খেয়ে ফেলেছে, খোঁপড়া হয়ে গেছে, গাছ ভেঙে পড়েছে। কিরে গোপাল, ওষুধ দিয়ে পিঁপড়ে মারছিলি না? পিঁপড়ে থাকলে উই লাগতো না, এত বড় গাছটাকে উইয়ে খেয়ে ফেললে গো গেল। অর্থাৎ সে ডিডিটি দিয়ে যেমন মেরেছিল, এর আগের ক্লাসে আমরা বলেছিলাম ডিডিটি দিয়ে পিঁপড়ে মারতে চেয়েছিল, পিঁপড়ে উই মাটি খেয়ে ফেলে। অর্থাৎ যখন পিঁপড়ে মরে গেছে কিন্তু উই মাটি সেখানে নতুন বাসা বেঁধেছে, উইয়ে গাছটাকে পুরো নষ্ট করে ফেলেছে, কুঁকড়ে খেয়ে ফেলেছে সবকিছু, ফাঁপা হয়ে গেছে। পিঁপড়ে তো মোটেই রইল না, উইয়ের রাজত্ব হলো, কাঁচা গাছটাকে ভোজ করে দিল। কাঠবিড়ালিগুলো ঘোরাফেরা করছিল, দূরে ঘোরাফেরা করছিল। আর কি খাবি রে কাঠবিড়ালি, আম গাছ মরে গেছে। অর্থাৎ সে কাঠবিড়ালিও যেন একটি হতাশা প্রকাশ করছে এখানে। কাঠবিড়ালি তার নিজের আশ্রয় হারিয়ে ফেলেছে, তাই বলছে কাঠবিড়ালি কি খাবি এবার, গাছ তো মরে গেল। নদীতে স্নান করতে আসে যায় যারা, পথে চলা পথিকেরা দাঁড়িয়ে যায়, বলে কি ঝড়টানা হয়েছিল, এত বড় ফলন্ত গাছটা উপড়ে পড়লো, আহা। তাহলে সাধারণ মানুষ যারা পাশ দিয়ে পথচারী রয়েছে তারা বলছে খুব রাত্রে খুব বড় ঝড় হয়েছিল, গাছটা পড়ে গেল। ফলন্ত মনে হয় ফলন্ত কথা আছে একটা, ফলন্ত অর্থাৎ ফল ধরেছে এমনকি ফলন্ত বলা হয়। গাছটা কত ভালো পড়েছে যে তা ঘরের ওপর পড়েনি, বাড়ির ওপরকার বিজলি বাতিটা ভাঙেনি, দিনের বেলা পড়েনি, ডালে কাকের বাসা যেমনি তেমনি আছে, কালো কালো ছানাগুলো উঠতে শেখেনি, চেঁচা করছে। অর্থাৎ গাছ বুদ্ধিমান গাছ, সে পড়ে গিয়েও কোনো মানুষের ক্ষতি করেনি, যেমন তার লাইট পোস্ট ভাঙেনি বা আরো অনেক কোনো ক্ষতি করেনি। সেই গাছ আর নেই, ভারী বুদ্ধিমান গাছ ছিল, সেই হৃদয়মান আম গাছটি আর বেঁচে নেই। তাহলে হৃদয়বান বুদ্ধিমান কেন বলা হচ্ছে? যে সে হৃদয় দিয়ে মানুষের পাশে থেকেছে, সেই মনিবের পাশে থেকেছে, পরিবারের পাশে থেকেছে, এবং বুদ্ধিমান অর্থাৎ পড়ে যাওয়ার পরও পড়ার সময় কিন্তু রাতে পড়েছে, যাতে মানুষের চাপা না পড়ে যায়, মানুষ যাতে মৃত্যু না ঘটে, মানুষের যাতে ক্ষতি না হয়, সেই বুদ্ধিমানের মতো গাছ ছিল। কাঠুরে এসে কুড়াল দিয়ে গাছের পাবে পাবে টুকরো করে কেটে নিয়ে গেল, মানে একটা সেই খাঁজ করে করে টুকরো টুকরো করে তার পরিমাণ মতো কেটে নিয়ে চলে গেল। বাড়ির বাসাওয়ালা ডালটি, পাখির বাসাওয়ালা ডালটি আর একটা গাছের ডালে, গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখে দিল। খবরের কাগজে লিখেছিল কটকে অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টি, শহরের ভিতরে পুরীঘাটে আম গাছ উপড়ে পড়েছে, গাছটির মৃত্যু সংবাদ খবরের কাগজে বের হলো, কি কপাল জোর তার। অর্থাৎ গাছটি ঝড়ে ভেঙে পড়েছে, তার কপালের এত জোর যে সেই ঘটনাটি খবরের কাগজে প্রকাশ হয়েছে। অর্থাৎ কটক, এখানে কটক অর্থাৎ উড়িষ্যার একটি বিখ্যাত শহর, খবরের কাগজে বেরিয়েছে সেই ঘটনা। 2 দিন পরে সন্ধ্যাকালে গোপালবাবু কাকে নিজের বাড়ির নিশানা দেওয়ার সময় বলছিলেন, পুরীঘাটে পুলিশের ফাঁড়ির পশ্চিম দিকে গেলে যেখানে প্রথম আম গাছ পাবেন, অর্থাৎ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। না না, ভুল বললাম, সে আম গাছটি পড়ে গেছে এই ঝড়ে, মানে সে তার বাড়ির একটা নিজের সদস্যের মতোই মনে করেছে আম গাছটিকে, সে মরে গেছে, তার স্মৃতি এখনো তার মনের মধ্যে রয়েছে। সে বলতে বলতে ভুল করে ফেলছে, আম গাছটা যে আজ নেই, আম গাছটা হারিয়ে ফেলেছে, সেটা তার মনের মধ্যে এখনো আসছে না। সে তার অভ্যাসে পরিণত করে ফেলেছে তার স্মৃতিচিহ্নটিকে। আষাঢ়ের ঝড় আপন পরাক্রম দেখাতে লুটে নিল একটি নিরীহ নিরপরাধ আম গাছকে। পরাক্রম অর্থাৎ বীরত্ব, নিরীহ মানে গো বেচারা, সাধারণ সরল, নিরপরাধ আম গাছটিকে। তাই আবার সে ছিল দুর্বল, উইয়ে খেয়েছিল, কিন্তু সে বাড়ির সেই মানুষটি একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল সে ঝড়ের রাতে। অর্থাৎ একটা আম গাছ পড়ে গেছে তাই নয়, সে বাড়ির একটা বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল। অর্থাৎ এদেরকে একা করে, তাদের মায়া ছিন্ন করে সে চিরদিনের মতো তাদেরকে ছেড়ে চলে গেল। এই হচ্ছে ফাঁকি গল্পের মূল বিষয়বস্তু। তোমরা পড়বে এবং মানেগুলো নিশ্চয়ই বুঝতে পারবে। কয়েকটা প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, 1 দাগের রাজকিশোর পট্টনায়ক কোন ভাষার লেখক? 1 দাগের 2 দেখো, তার লেখা 2টি গল্পের বইয়ের নাম লেখো। এগুলো আমরা প্রথম দিন আলোচনা করেছি, তোমরা এগুলো লিখবে। তারপর দেখো এখানে কিছু প্রতিশব্দী বাক্য রচনা যেগুলো আছে ওগুলো তোমরা করে নেবে 3 দাগের। 8 দাগের
1, 2, 3, 4, 5টা ছোট ছোট প্রশ্ন আছে, এগুলো তোমরা করে নেবে। কটক কোন নদীর তীরে অবস্থিত বা যা যা আছে তোমরা দেখে নেবে। 9 দাগের দেখো, 9 দাগের একেরটা, একটু জমি খালি রাখা যাক প্রস্তাবটি কে দিয়েছিলেন, কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন। 2 দেখো, গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকালো, তার এই সন্দেহের কারণ কি, এটা করবে। গাছটাকে দুহাত ভিতরে লাগালে কত ভালো হতো, কোন গাছ, এটা করবে। 9 দাগের 5, আম গাছটি কিভাবে গোপালবাবু বাড়ির নিশানা হয়ে উঠলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 দাগের 6, গাছটি কিভাবে তাদের সাহায্য করেছিল। 9 দাগের 7, আম গাছটি বাড়ির সকলের অনুভূতির প্রকাশ কিভাবে লক্ষ্য করা যায়, এটা। 9, ঠিক বন্ধুর মতো গাছ সব লুকিয়ে রেখেছে, এই প্রশ্নটা। আর 11, গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল। এই কটা প্রশ্ন তোমরা লিখবে। শর্ট প্রশ্নগুলো তোমরা যেভাবে দেখাচ্ছ ওইভাবে দেখিয়ে নেবে, বড়গুলো দেখিয়ে নিতে পারো, আর বাকিগুলো তোমরা লিখে রাখবে। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো এই আশা করে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো।